সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, লাখো চোখের পানিতে বিদায় নিলেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া। এদিকে নির্বাচনী হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সর্বশেষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, লাখো চোখের পানিতে বিদায় নিলেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া। যতদূর চোখ চায় শুধু মানুষ আর মানুষ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, আশপাশের সড়ক, সবখানেই মানুষের ঢল। মনে হচ্ছে আজ ঢাকা শহরের স্পন্দন থমকে গেছে এক শোকের স্রোতে। লাখ লাখ মানুষ ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রী, আপোষহীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। যেখান থেকে আর কোনোদিন ফেরা হবে না, সেই অনন্ত যাত্রায় তার সঙ্গী হয়ে রইল মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রু জলবিদায়। জানাজস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, কারও চোখ শুকনো নেই। কেউ নিঃশব্দে কাঁদছেন, কেউ আবার হাউমাউ করে ভেঙে পড়ছেন। কে কাকে সান্ত্বনা দেবে সে ভাষা যেন আজ কারও জানা নেই। জীবনের শেষ মুহূর্তে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিচয় ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তা আজ মানুষের এই অভাবনীয় জনশ্রুতি স্পষ্ট করে দিচ্ছে। সারা দেশ থেকে ছুটে এসেছেন মানুষ, নিজ নিজ কাঁধে বয়ে এনেছেন ভালোবাসা আর কৃতজ্ঞতা। কেউ এসেছেন দূর গ্রাম থেকে, কেউ রাতভর জেগে ঢাকায় পৌঁছেছেন শুধু একবার প্রিয় নেত্রীর কফিনের দিকে তাকাবেন বলে। যেন পুরো বাংলাদেশ আজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে খালেদা জিয়াকে বিদায় জানাতে। স্বয়ং প্রকৃতিও যেন আজ তার বিদায় অংশ নিয়েছে। কদিনের কনকনে শীত দূরে ঠেলে নগরীতে উঠেছে মিষ্টি রোদ। সেই রোদের আলোয় কিছুটা স্বস্তি পাচ্ছেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা মানুষজন। দুপুর ১:৩০টার দিকে দেখা যায় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়ক জুড়ে মানুষের ঢল ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কঠোর নিরাপত্তায় বুধবার সকাল ১১:৪৮ দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রটোকলে লাল সবুজ জাতীয় পতাকায় মোড়ালো ফ্রিজার ভ্যানে করে আনা হয় তার কফিন। এর আগে বেলা ১১টার দিকে ছেলে তারিক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে মরদেহবাহী গাড়ি। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার লাশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে অনন্ত লোকে পাড়ি জন্মান দেশের এই প্রভাবশালী ও সবচেয়ে নির্যাতিত রাজনীতিক। হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। জানাজস্থল কানায় কানায় পূর্ণ। বহু মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বুধবার দুপুর ২টোয় অনুষ্ঠিত হয় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা। ভোর থেকেই সর্বস্তরের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। নিরাপত্তা বাহিনী সহ সমস্ত দফতর সমন্বিতভাবে কাজ করে এই বিশাল আয়োজন সম্পন্ন করে। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তার সঙ্গে উপদেষ্টা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানাজায় যোগ দেন। সংসদ ভবন এলাকায় জায়গা না পেয়ে হাজারো মানুষ বিজয় সরণি, পুরাতন বাণিজ্য মেলা এলাকা এবং আশপাশের সড়কে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেন। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকেও তারা ক্লান্ত হননি, কারণ আজকের বিদায় যে ইতিহাসের অংশ। জানাজা শেষে বিকেল 3:30টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করা হবে বলে জানা গেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একটি জীবন, একটি সংগ্রাম, একটি অধ্যায়ের সমাপ্তি। মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই জনস্রোত সাক্ষ্য দিচ্ছে খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। আজ তার অনন্ত যাত্রায় সঙ্গী হল লাখো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুজল বিদায়। ওয়াকিং ইজ আ মাস্ট হ্যাভ ফর ফেইথ ব্রিদিং। এদিকে নির্বাচনী হলফনামায় সম্পদে যে বিবরণ দিলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেদের সম্পদ, আয় ও আইনি অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির 2 শীর্ষ সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে তুলনামূলকভাবে সীমিত সম্পদ, আয়ের উৎস ও ব্যক্তিগত দায়বদ্ধতার স্পষ্ট চিত্র। সার্জিস আলমের সম্পদ ও আয়ের বিবরণ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার হলফনামায় জানিয়েছেন, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন কিংবা গাড়ি নেই। হাতে নগদ অর্থ রয়েছে 3,11,128 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে 1 লাখ টাকা। স্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, তার নামে 16.50 শতক কৃষি জমি রয়েছে, যা তিনি দান হিসাবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র 7,500 টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে 5 লাখ টাকা। বার্ষিক আয়ের উৎস হিসেবে ব্যবসা থেকে বছরে 9 লাখ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন সার্জিস আলম। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর, মাস্টার্স ডিগ্রিধারী। হলফনামায় আরও বলা হয়, তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে 75,000 টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য 75,000 টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। আইনি তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, তার নামে একটি মামলা রয়েছে যা বর্তমানে তদন্তাধীন। আয়কর সংক্রান্ত তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের রিটার্নে সার্জিস আলম মোট আয় দেখিয়েছেন 28,05,000 টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য 33,73,628 টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন 52,500 টাকা। হাসনাত আবদুল্লার সম্পদ ও আয়ের চিত্র। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত 29 ডিসেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় তিনি তার সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হল ব্যাংকে রাখা 26 লাখ টাকার সোনা। এছাড়া আসবাবপত্রের মূল্য 1 লাখ টাকা এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য 65,000 টাকা দেখানো হয়েছে। 2025-26 অর্থ বছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে 12,53,339 টাকা। তিনি উল্লেখ করেন, তার কোনো কৃষি জমি নেই, তবে ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন রয়েছে 12,53,339 টাকা। ঋণ সংক্রান্ত বিবরণীতে হাসনাত আবদুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেন,
তিনি কিংবা তার পিতামাতা, স্ত্রী ও সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা হয়নি। বর্তমান পেশা হিসেবে তিনি ব্যবসাকে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিণী এবং বর্তমানে তার পিতামাতা ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। আইনি তথ্যের অংশে বলা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। দুই নেতার হলফনামা বিশ্লেষণে দেখা যায়, রাজনীতিতে সম্পদের প্রদর্শনের বাইরে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছ তথ্য তুলে ধরার একটি প্রবণতা তৈরি হচ্ছে। সীমিত সম্পদ, নির্দিষ্ট আয়ের উৎস ও আইনি অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ভোটারদের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনে এসব হলফনামা ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কী ভূমিকা রাখে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। সর্বশেষ, কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলার ঘটনা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। সোমবার দিন 11টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধ ঘণ্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উস্কানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই। অন্য ব্যবসায়ী জানান, গত বছরের 5ই অগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক গোষ্ঠী আবার দোকানীদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে আজ মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি। হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠি-সোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। এক পর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন। অন্যদিকে স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কিচেন মার্কেট কমিটিকে ঘিরে আভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশিন্ন মার্মা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালীন ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।